লোকাল ট্রেনে করে যাতায়াত করার অভ্যেস তো কম বেশি সকলেরই আছে। আর আমাদের মধ্যে এরকম বহু মানুষ আছেন যারা লোকাল ট্রেনে করে নিত্য যাতায়াত করেন। তারা কেউ চাকরিতে যান অথবা কেউ অন্যান্য নিজের কাজে যান। তো এরকমই একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন, সেটা হচ্ছে মেচেদা লোকাল। আপনারা হয়তো নাম অনেকেই শুনেছেন, অনেকে হয়তো সেই ট্রেনে যাতায়াতও করেন। তো একবারই এক মেচেদা লোকালে একবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনাটা শোনাতে আপনাদের সকলের সামনে আসছে আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটু রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করব। তো প্রথমে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, খুবই ছোট সেটা। তারপরে আমরা চলে যাব সরাসরি আজকে প্রফেসর রয়ের কাছে। তো প্রথমে আমি আমার একটা ঘটনা বলবো, যে ঘটনাটা সঙ্গীতা লিখে পাঠিয়েছে। খুবই ছোট ঘটনাটা, তো সেই জন্য আমি বলে নিই। তো সঙ্গীতা যেটা ইমেল করেছে যে ও যখন আর কি মামাবাড়ি যায়, ছোট থেকেই ওর মামাবাড়ি যাওয়ার দিকে খুব ঝোঁক ছিল, খুব ভালোবাসতো মামাবাড়ি যেতে, সেখানে আর কি টাইম স্পেন্ড করতে। সকলেরই কম বেশি মামাবাড়ি যেতে খুবই ভালো লাগে, তো ওরও যেতে খুব ভালো লাগতো। এবার যখন ও ছোট ছিল তখন মামাবাড়িতে যেত, সেখানে খেলাধুলা করতো বাকি ভাই বোনেদের সাথে, খুব মজায় আনন্দে কাটতো। তো একবার যেটা হলো, ওদের মামাবাড়িতে সম্পত্তি নিয়ে, মানে জ্ঞাতি গোষ্ঠী যারা লোকজন ছিল তাদের মধ্যে একটা খুব ঝামেলা হলো। এবং সেই ঝামেলায় ওর মামাবাড়ির যারা আর কি লোকজন, ওর দাদু, দিদা, মামা, এদের সাথেও একটা খুব বিরোধ হলো। এবার বিরোধিতা হওয়ার পরে সেসব নিয়ে তো কেস টেস হয়ে গেল। এবার সব কিছু যখন নিজেদের মধ্যে মিটমাট হলো, তো ওদের মানে এই সঙ্গীতার মামাবাড়ির যে আর কি পোর্শন আর কি, সেখানে একটা পুকুর ছিল। তো সেই পুকুরটা মানে ওদেরই কোনো একজন জ্ঞাতি তারা জবরদখল করে রেখেছিল বহু বছর থেকে। এবার যখন সঙ্গীতা মামাবাড়ি যেত তখন কিন্তু ওই পুকুরের ধার কাছেও যেত না। এবার যাই হোক, তো যখন এই ঝামেলা অশান্তি মিটে গেল, তো তখন ওই পুকুরটা আবার ওর মামাবাড়ির, যেহেতু ওটা পাওনা ছিল, বহু বছর ধরে ওরাই জবরদখল করে রেখেছিল অন্য আত্মীয়রা, তো তারা ছেড়ে দিতে বাধ্য হয়। তো ওই পুকুরটায় ওরা যেত এবং সেই পুকুরে মানে খুব ছোট ছোট কিছু মাছ থাকতো, কিন্তু এমনি পুকুরটা খুব পরিষ্কার। এবার ও তখন মোটামুটি একটু বড় হয়েছে, ক্লাস এই 6 মতো পড়ে। তো সঙ্গীরা কী হচ্ছে, মানে পুকুরেও সাঁতার শিখবে, এটা ওর হচ্ছে খুব স্বপ্ন। মামাবাড়ি খুব আনন্দের জায়গা, খুব আনন্দ পায়, মজা পায়, সবাই ওকে ভীষণ আদর করে। তো ও বলেছে আমি সাঁতার শিখব। তো বলেছে ঠিক আছে, তাহলে তুই সাঁতার শেখ। এবার ওকে ওর বাড়ির লোকেরাই সাঁতার শেখ ওই পুকুরে, এবং ও কয়েকদিনের মধ্যে খুব ভালো সাঁতার শিখে যায়। এবার যে জ্ঞাতিরা, মানে ওদেরই আত্মীয়র মধ্যে যে জ্ঞাতিরা আর কি ওই পুকুরটাকে বহু বছর থেকে জবরদখল করে রেখেছিল, তাদের বাড়ি ছিল পুকুরের ঠিক কোনাকুনি, ঠিক আছে। এবার ওরা যে আত্মীয়ের দল আর কি, যারা আর কি ওদের ওই পুকুরটাকে বহু বছর থেকে জবরদখল করে রেখেছিল, তারা না সবসময় মনে করতো যে ওই পুকুরটা আমরা এতদিন ব্যবহার করতাম, ওরা ঠিক কেস টেস করে জিতে গেল, মানে খুব হিংসে হতো ওদের। এবং ওই কেস হারার পর থেকে ওই আত্মীয়রা কিন্তু সঙ্গীতার মামাবাড়ির সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছিল, মানে মুখ দেখা দেখিনি। এবার একদিন কি হয়েছে, ও তখন খুব ভালো সাঁতার জানে। এবার
ও ভাবলো কি যে খুব গরমকাল, গরমের ছুটিতে গেছে, তো একটুখানি পুকুরের জলে পাটা ডুবিয়ে একটু বসে থাকবে। এবার ও সেরকম বসেছে। এবার পুকুরে নামার জন্য দুটো ধাপ ধাপ করা সিঁড়ি ছিল, মানে একদম মোটা কাঠের গুঁড়ি দিয়ে করা। হুম এবার ওখানটায় জাস্ট ও পাটা ছড়িয়ে বসেছে, এবং দুপুরবেলা বাড়ির কাছেই পুকুর, কিন্তু তখন বাড়ির লোক সব ভিতরে, ও বাইরেটায় বসে আছে। এবং তখন কিন্তু জাস্ট ক্লাস 7-এ উঠবে, খুব ছোটও না আবার খুব বড়ও নয়। এবার ওই পুকুরে ও দেখে ওই যে ওদের যে আত্মীয়, যারা ওই পুকুরটাকে বহু বছর ধরে নিজেদের দখলে রেখেছিল, তাদের মধ্যে একজন মহিলা আসে এবং এসে ওর দিকে না খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় এবং কিছু একটা পুকুরে ফেলে চলে যায়। এবার ও সেটা দেখেও অতটা পাত্তা দেয়নি, যে ঠিক আছে ওদেরই তো আত্মীয়, এবং তখনও অনেকটাই ছোট, অতটা তো বোঝে না। এবার যে মুহূর্তটা ফেলে চলে গেল, ঠিক তার মিনিট 2-3 মধ্যে সঙ্গীতা বুঝতে পারে যে ওর পাটা জলের মধ্য থেকে কেউ একটা ফটাস করে টানলো, খুব জোরে পাটাকেও টেনেছে। এবার ও ভাবছে যে ব্যাপারটা কি হলো, এবং ও না খুব ভয় পেয়ে যায়। মানে মানে ভর দুপুরবেলা, মানে আশেপাশে কেউ নেই, বাড়ির লোকও সব ভিতরে, তো সঙ্গে সঙ্গে চলে আসে ঘরে। যাই হোক, তো ঘরে এসে বাকি ভাই বোনেদের সাথে, ওর মামার যে ছেলে মেয়ে, তাদের সাথে খেলতে টেলতে ভুলে গেছে। আবার 2 দিন পরে ওরকম দুপুরবেলা নাগাদ খাওয়া দাওয়া করে ও একটু পুকুর পাড়ে গিয়ে বসেছে। আর পুকুর পাড়ে একটা গাছ ছিল খুব সুন্দর, মানে ওই পুকুরের সামনে একটা ছায়া হতো, হাওয়া দিত, ভালো লাগতো। গিয়ে বসেছে এবং ঠিক যথারীতি ও পুকুরের জলে পাটা ডুবিয়েছে, আর মনে হলো কেউ একজন ওর মানে খুব সজোরে ওর পাটা ধরে নিচ থেকে টানছে। এবং সেবারও কিন্তু ও কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে এবং কিছুটা জলের দিকেও নেমে যায়, কিন্তু কোনো রকমে ওর পাটাকে মনে হলো যেন কেউ নিচ থেকে টানছে, তার কবল থেকে ছাড়িয়ে কোনো রকমে ভিতরে ঢুকে যায়। এবার ওর মানে কিছুটা যেহেতু জলে পড়ে গেছিলো, তো মানে কাদা লেগে গেছে, তো ঘরে গিয়ে সবাই জিজ্ঞেস করেছে যে কিরে তুই কোথাও পড়ে ঠরে গেছিস? তো ও বলেছে এরকম পুকুরের সামনে কেউ একজন জলে পাটা ডুবিয়েছিল, কেউ একজন ওর পাটা টেনেছে। তো বাড়ির লোক বাইরে এসেছে, তারাও জলে নেমে চেক করেছে যে কিছু আছে কিনা, দেখছে না, কিচ্ছু নেই। এবং এরপর থেকে, তারপরে তো স্কুল খুলে গেল, বাড়ি চলে গেল। এরপর থেকেও যখনই মানে ও একা যখনই পুকুরের জলে পা দিয়েছে বা হাত দিয়েছে, ওর সবসময় মনে হয়েছে কেউ একটা ওকে নিচ থেকে টানছে। কিন্তু এটা যখন ও একা ছিল, একমাত্র সেই সময়গুলোতেই কিন্তু ও ফিল করতে পেরেছে, বাকি সময় কিন্তু ও ফিল করতে পারতো না। এবার মোটামুটি এই জিনিসটা যখন ওর সাথে বেশ কয়েকবার হয়ে যায়, ও নিজে থেকে ঠিক করে যে আমি আর এই পুকুরে নামবো না। তো তারপর থেকে আর কোনোদিনই ও পুকুরে নামেনি। কিন্তু এই জিনিসটা ওর অন্য কোনো ভাই বোন বা মা বাড়ির অন্য কেউ, তারা কিন্তু কেউই মানে ব্যাপারটাকে এক্সপেরিয়েন্স করেনি। মানে ও নিজেও জানে না যে কেন ওর সাথে এগুলো হতো। তো তার পরবর্তী সময়ে ওই পুকুরটা ভরাট করে সেখানে আর কি অন্য কিছু হয়, কিন্তু এই বিষয়টা ওর সাথে যে কেন হতো আর ওর সাথেই কেন হতো সেটা কিন্তু ও জানে না। তবে যেটা ওর মনে হয়, ওই যে প্রথম যেদিন এই ঘটনাটা ওর সাথে ঘটে, সেদিন ওই এক আত্মীয় এসে, যারা আর কি ওদের ওই পুকুরটা জবরদখল করে রেখেছিল, সে এসে ওর দিকে কিছু তাকিয়ে কিছু একটা ফেলে গেছিল। ওর যেটা ধারণা যে তখনই কিছু একটা হয়তো করেছিল, যার জন্য যতবার ও একা যেত ওর কিন্তু সমস্যা হয়েছে। যাই হোক, তো তারপর থেকে ও আর নামতো না। এরকম ঘটনা ওর সাথে 3-4 বার নয়, 8-10 বার হয়েছে। তারপর ওর মা বাবা ওকে স্ট্রিক্টলি বারণ করে দেয়, ও আর যায় না। তো তারপর আর এরকম কোনো ঘটনা ঘটেনি, বাট এক্স্যাক্ট কী রিজন ছিল সেটাও আজও জানে না। তো এটাই ছিল সঙ্গীতার ঘটনা, আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা চলে যাব সরাসরি প্রফেসর রয়ের কাছে। চলুন ওনার মুখ থেকে আজকে এই ঘটনাটা শোনা যাক। হ্যালো বন্ধুরা, আমি প্রফেসর রয়। অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন ঘটনা নিয়ে। ভূত ভগবানের সমস্ত শ্রোতারা যারা ঘটনা শুনে থাকেন, তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার শুরু করছি একটা সম্পূর্ণ নতুন ঘটনা। মাঝখানে অনেক দিন আসতে পারেনি, কাজের বিভিন্ন তাগিদে ব্যস্ত থাকায়। তাছাড়া এই ধরনের সত্যি ঘটনা খুব সহজে পাওয়া যায় না। তো আজকে যে ঘটনাটা পেয়েছি, এবং আশা করছি ভবিষ্যতেও আরও বেশ কিছু ঘটনা নিয়ে আসতে পারবো, কারণ রিসেন্টলি বলবো না, কয়েক মাস ধরে
আমার একজনের সঙ্গে আলাপ হয়েছে নতুন, যার কাছে এরকম অনেক ঘটনা রয়েছে, এবং এই ঘটনাগুলো যেটা আজকে আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা কিন্তু সরাসরি তার মুখ থেকেই শোনা, এবং ঘটনাটা কিন্তু তার সঙ্গেই ঘটেছে, এবং এরকম ঘটনা তার সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটে চলেছে। তাই ভবিষ্যতেও আশা করব, যদি আপনাদের মনে হয়, আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আমি নিয়ে আসতে পারবো। তাই হঠাৎ করে এই ঘটনাগুলো পাওয়ার ফলে আমি ভাবলাম রেকর্ডিংটা করে পাঠাই, যে আপনাদের কেমন লাগবে তার জন্য। তো নতুন যে মানুষটির সঙ্গে আমার আলাপ হয় কর্মসূত্রেই, ওনার নাম অনির্বাণ, কিন্তু ওনার ডাক নাম মানিক, তো আমরা মানিকদা বলেই ডাকি। তো সে মানিকদার জীবনের বেশ কিছু ঘটনার মধ্যে একটা অদ্ভুত ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। প্রথমে একটু ডিটেলে বলে নিই যে মানিকদা মানুষটা সম্পর্কে। তো মানিকদা কাজের বাইরে মানিকদা যে কাজটা করেন সেটা হচ্ছে, উনি কিছু সাধনার সঙ্গে যুক্ত। তিনি গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী, তা সত্ত্বেও তার সঙ্গে পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন লৌকিক আচার বা এই ধরনের পুজো বা বিভিন্ন সাধনার মাধ্যমে নিয়মিত সাধনা করে থাকেন। সেটা তন্ত্র সাধনা বা কী সাধনা, সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেল এই মুহূর্তে আমার কাছে নেই। হয়তো ভবিষ্যতে আরও কোনো ঘটনায় আমি আরও ডিটেলে জেনে আপনাদেরকে বলবো। তবে আজকের ঘটনার জন্য যেটুকু দরকার সেটুকু বলে রাখি, যে এই যে মানিকদা, ওনার বয়স প্রায় 50+ হবে। তো উনি সন্ধ্যার পর থেকে উনি কিন্তু প্রত্যেক দিনই সাধনায় বসেন, এবং সেটা এখনকার ঘটনা বলছি। এবং ওনার মধ্যে কিছু অতীন্দ্রিয় ক্ষমতা রয়েছে, এবং সে ক্ষমতার মাধ্যমে অনেক কিছু উনি করতে পারেন। এবং কিছুদিন আগে যখন ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাদের অনেকেরই কথা হচ্ছিল, তখন খুবই অদ্ভুতভাবে উনি এমন কিছু প্রেডিকশান করে দেন, যে প্রেডিকশানগুলো আমরা এই ঘটনায় আমি বলবো না, এমন কিছু প্রেডিকশান করে দেন যার ফলে আমাদের মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে যে মানিকদা এই কাজটা করছে কী করে। এবং তারপরে উনি বলেন যে ওনার কিছু ক্ষমতা রয়েছে এবং ওনার কিছু ব্যাপার রয়েছে যার মাধ্যমে উনি কিন্তু এইগুলো জানতে পারেন এবং অনেক কিছু বলে দিতে পারেন। এবং সে সমস্ত ক্ষমতা কী করে উনি পান বা কী করে পেয়েছেন, সেগুলো সম্পর্কেও কিছু ঘটনা উনি অলরেডি আমাদেরকে বলেছেন, এবং হয়তো পরবর্তীতে হয়তো আমরা চাপাচাপি করলে হয়তো আরও অনেক কিছু জানতে পারবো। যে ঘটনাটা আপনাদেরকে আজকে বলবো, সেই ঘটনাটা কিন্তু সত্যি প্রচণ্ড ভয়ের। তো যদি আপনারা ঘটনাটা রাতে শোনেন তাহলে কিন্তু অবশ্যই ভয় পাবেন, হয়তো আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। আমি এই মুহূর্তে ঘটনাটা রেকর্ড করছি, এখন ঘড়িতে বাজে ঠিক 10:30, এবং অনেক রাত মনে হচ্ছে দেখে এখন, এবং আশপাশে খুব নিস্তব্ধ। তো আমি যখন এখন রেকর্ডিংটা করছি, বাইরে একটু বৃষ্টি হচ্ছে। তো এই যে মানিকদার ঘটনাটা বলছি, এই ঘটনাটা হচ্ছে 2020 সালের ঘটনা, মানে আজ থেকে প্রায় 4 বছর আগের। এবং এই ঘটনাটা একটা উইকেন্ডের ঘটনা, একটা শনিবার রাতের ঘটনা। প্রথমে বলে নিই যে মানিকদা এই মুহূর্তে থাকেন বারাসাতে, এবং মানিকদা যে ঘটনাটা ঘটেছিল, যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, এই ঘটনাটা ঘটেছিল সেদিন উনি বিকেলবেলা, বিকেল বলবো না, উনি অনেক রাতের দিকেই উনি যাচ্ছিলেন মেচেদায় ওনার এক রিলেটিভের বাড়ি উনি যাচ্ছিলেন, এবং সেই কাজটাও উনি যাচ্ছিলেন একটা ক্রিয়া করতেই, কেননা উনি নিজের পরিবারের ভেতর বা অন্যান্য কাজের জন্য অনেককে এই ধরনের অসুবিধার মধ্যে পড়লে অনেক রকম হেল্প করে দেন বা অনেক রকম হেল্প করার চেষ্টা করেন, বিভিন্ন পুজোতেও সঙ্গেও উনি যুক্ত। তো সেরকমই একটি কাজে উনি সেদিন মেচেদা যাচ্ছিলেন, এবং মেচেদার
গোবর্ধন মার্কেট বলে একটা মার্কেট আছে উনি বললেন, আমি জানি না, বাট উনি আছে, এবং ওইখানেই একটি বাড়িতে বা ওখানে কাছাকাছি একটি বাড়িতে ওনার সেদিন যাওয়ার দরকার ছিল। তো উনি হাওড়া থেকে ট্রেন ধরেন মেচেদা লোকাল, এবং যথাযথভাবেই হাওড়ার 13 বা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন মেচেদা লোকাল ছাড়ে তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো উনি আমায় বলছেন যে সেদিন ওনার যাওয়ার কথা ছিল অনেকটা আগেই, কিন্তু ওনার যে মেন ক্রিয়াটা বা মেন যে উনি পুজোটা করবেন বা ক্রিয়াটা করবেন ওখানে গিয়ে, সেটা অনেক রাতে, রাত্রি 2 প্রহরের পরে, মানে রাত্রি 2টোর পরে সে কাজটা উনি করবেন। তার জন্য উনি আগেই যাবেন ভাবছিলেন, কিন্তু বিভিন্ন কাজের জন্য ওনার দেরি হয়ে যায়, এবং তিনি যখন ট্রেনটা ধরেন হাওড়া থেকে তখন রাত্রি প্রায় 9:30-10টা মতো বেজে গেছে। এবং খুবই অদ্ভুতভাবে উনি বলছিলেন যে জেনারেলি উইকেন্ড বলে হতে পারে যদিও, বাট জেনারেলি ওই লাইনে কিন্তু ভালো রকম ভিড়ই থাকে, মেচেদার দিকের লাইন। কিন্তু সেদিন কিন্তু যতই মেচেদা এগিয়ে আসছে ততই কিন্তু ভিড়ের পরিমাণ কিন্তু কমে আসছে, এবং ট্রেন কিন্তু অনেকটাই সেদিন ফাঁকা ফাঁকা ছিল, সেই স্পেসিফিক সময়ের সেই স্পেসিফিক ট্রেনটা। এবং তিনি বলেন যে তিনি সারাদিন কাজ করার ফলে একটু ক্লান্ত ছিলেন, তার জন্য তিনি একদম কোণার দিকের একটা সিট পেয়ে গেছিলেন, এবং সেই সিটে মানে জানলার পাশের একটা সিট, এবং সেই সিটে উনি বসে পাশের জানলার দিকে মাথাটা রেখে একটু হালকা ঘুমিয়েই উনি পড়েছিলেন, মানে হালকা ঘুম ওনার চলে এসেছিল। হঠাৎ করে ওনার ঘুম যখন ভাঙে তখন উনি দেখেন যে ওনার যে অংশের কামরাটার ভেতর, উনি একদম শেষের দিকে একটা অংশে বসেছিলেন, একটা মানুষও নেই, এবং কামরাটার ভেতর লাইটটা নিভে গেছে, যেটা হওয়ার কথা নয়, এবং ট্রেনটা চলছে না, ট্রেনটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। খুবই অদ্ভুতভাবে ওনার ঘুমটা ভাঙে কোনো একটা ঝাঁকুনিতে বা কোনো একটা আওয়াজে বা কোনো কিছুতে। উনি যখন চোখ খুলে দেখেন যে ওই মুহূর্তে যখন ঘড়িতে উনি দেখেন তখন বাজে প্রায় 11:45, এবং তিনি দেখেন যে উনি ছাড়া ওই মুহূর্তে কামরায় আর কেউ আছে বলে আমার মনে হয়নি, কারণ কামরা একদম নিস্তব্ধ, এবং বাইরে তখন বৃষ্টি পড়ছে, এবং দরজাটা কিন্তু খোলা এবং হু হু করে হাওয়া আসছে, বৃষ্টি হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির ছাট আসার ফলে ওনার হাত এবং ওনার মুখ কিন্তু কিছুটা ভিজে গিয়েছিল, কারণ উনি জানলার পাশে বসেছিলেন অনেকটা। কিন্তু ট্রেনটি কিন্তু থেমে রয়েছে। ট্রেনটি কোথায় থেমে রয়েছে উনি বুঝতে পারেন না। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রায় 11:45 বাজে, এবং উনি আস্তে করে ওঠেন নিজের সিট থেকে, আশেপাশে দেখে, এবং যখন চোখটা অনেকটা ধাতস্থ হয় উনি লক্ষ্য করেন যে ওনার কামরায় ওই মুহূর্তে উনি ছাড়া কেউ নেই, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। উনি আস্তে আস্তে জায়গা থেকে বেরিয়ে এসে দরজার কাছে এসে দুপাশে উঁকি দিয়ে দেখেন যে দুপাশে আশেপাশে কিছু নেই। তো একটা বিস্তীর্ণ এরিয়ার মাঝখানে, ট্রেন লাইনের মাঝখানে ট্রেনটা রয়েছে, এবং আশেপাশে যখন উনি তাকান তখন দেখেন যে অন্যান্য কামরা থেকেও কোনো মানুষের মুখ উনি দেখতে পারেন না, যেটুকু দেখা যায় একটা কামরা থেকে। উনি কি করবেন বুঝতে পারছিলেন না, ট্রেনটা এভাবে দাঁড়িয়ে রয়েছে কেন। তো উনি যখন নিজের কামরা থেকে নিজের জায়গা থেকে আবার বসেন এবং ভাবেন নিশ্চয়ই ট্রেনটা কোনো একটা কারণে দাঁড়িয়েছে, হয়তো একটুক্ষণের মধ্যেই চলে পড়বে। এবার যখন তিনি সিট ওই মাঝখানের অংশটা থেকে যেখানে দরজাটা থাকে সেখান থেকে ফিরে গিয়ে নিজের ওই সিটে গিয়ে বসেছেন, তখন ওনার মনে হয় ওই অন্ধকারের মধ্যেই, ট্রেনের মধ্যে কিন্তু ওই কামরাটার মধ্যে কিন্তু কোনো আলো নেই, মানে আবছা বাইরের আলোতে যেটুকু আলো সেটুকু আলো। ওনার ওই আলোতে ওনার মনে হয়, আবছা আলোতে ওনার মনে হয় যে একটু আগে ওনার কামরাতে কেউ ছিলেন না, কিন্তু ওনার মনে হয় যে ঠিক কোনাকুনি, উনি যেখানে বসেছেন ঠিক কোনাকুনি উল্টো দিকের সিটের একদম কোনায়, মানে জানলার পাশে
কেউ একটা কিছু একটা বা কেউ একটা বসে রয়েছে, এবং ওনার মনে হয় যে যে বসে রয়েছে সে এক দৃষ্টে ওনার দিকে তাকিয়ে রয়েছে। উনি কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোনো রেসপন্স আসে না। এভাবে যেহেতু ওনার জীবনে এই ধরনের ঘটনা আগে অদ্ভুত ঘটনা ওনার জীবনে অনেক ঘটেছে, তার জন্য আর উনি যেহেতু এরকম তন্ত্রের মানুষ, ওনার কিন্তু কোনো রকম ভয় বা কিছু সেই মুহূর্তে করেনি, উনি যেটা বলেন। কারণ এরকম ঘটনা উনি অনেক দেখেছেন এবং অনেক কিছু ফেস করেছেন। ওনার মনে হয় যে কিছু একটা ঘটনা ঘটছে ওনার সঙ্গে এই মুহূর্তে, কারণ একটা ইঙ্গিত। কারণ উনি কিন্তু এরকমই কোনো একটা কাজ ওখানে করতে যাচ্ছেন। এরকম কাজ করতে যাওয়ার সময় অনেক বাধা বিপত্তি আসে, অনেক কিছু আসে, সেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো ওনার এটা মনে হওয়ার পরে উনি আস্তে আস্তে, যেহেতু উনি প্রচণ্ড সাধারণ মানুষ, আমরা হয়তো থাকলে হয়তো সেই জায়গায় কিছুই করতাম না, চুপচাপ হয়তো চোখ বন্ধ করে বসে থাকতাম বা অন্যদিকে তাকিয়ে থাকতাম, বাট ওনার সাহস আমাদের থেকে অনেক বেশি। তো উনি নিজের সিট থেকে উঠে আস্তে আস্তে কোনাকুনি হেঁটে গিয়ে যখন ওই মানুষটার কাছাকাছি, ওই কালো মূর্তিটার কাছাকাছি যখন এসে পৌঁছন, তখন উনি দেখেন যে ওখানে সত্যিই কিছু নেই। দূর থেকে দেখে মনে হলেও ওখানে কিছু নেই, কিন্তু ওনার পলকের মধ্যে চোখ যায় যে সিটের ওপরে একটা মাটি দিয়ে তৈরি একটা ছোট্ট ভাঁড়ের মতো আছে। ভাঁড় মানে হচ্ছে ছোট্ট একটা গোলকের মতো, যেটা পুরোপুরি বন্ধ। পয়সা রাখার বা টাকা রাখার যে ভাঁড়গুলো হতে হয় সেরকম ভাঁড়, কিন্তু ওর উপরে কিন্তু কোনো ফুটো বা ছেঁদা নেই। একটা ফাঁপা ছোট্ট মাটির বল বলতে পারেন, ঠিক বল নয়, বাট ওরকমই বুঝতে পারেন। ওরকম কিছু উনি দেখেন, এবং পরিষ্কার উনি কানের মধ্যে মনে হয় উনি শুনতে পারেন যে এইটা তোর সঙ্গে রাখ, তোর সুবিধা হবে, তুই বেঁচে যাবি। তো মানিকদা বলছেন যে ওনার মনে হয়েছিল ওই সময় যে সত্যিই হয়তো এরকম কোনো ঘটনা ঘটছে এবং এটা হয়তো ভালোর জন্যই ঘটছে। এবং ওনার সাহস, আগেই বললাম যে ওনার সাহস আমাদের থেকে অনেক বেশি, তাই উনি ওটাকে চেয়ার থেকে তুলে নেন, এবং চেয়ার থেকে তুলে নিয়ে গিয়ে নিজের জায়গায় বসার প্রায় 3 থেকে 4 মিনিটের মাথাতেই আবার কারেন্ট চলে আসে বা পাওয়ার চলে আসে, এবং ট্রেনটা কিন্তু আবার চলা শুরু করে। এবং উনি বুঝতে পারেন যে আর 20-22 মিনিটের ভেতরেই কিন্তু উনি ওনার গন্তব্য অর্থাৎ মেচেদায় পৌঁছে যাবেন। তারপরে যখন লাইট চলে আসে, উনি ভালো করে লাইটের আলোয় দেখার চেষ্টা করেন যে জিনিসটা উনি নিয়েছিলেন সিট থেকে তুলে, সে জিনিসটা আসলে কি। জিনিসটা আসলে একটা মাটির তৈরি, যেটা আমি প্রথমে বললাম সেটা মাটির তৈরি ওটা ছিল না, ওটা অদ্ভুত কিছু একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ছিল। সেটা মাটি হতেও পারে, আবার হতে পারে কোনো একটা শুকনো কোনো বীজ বা কোনো গাছের কোনো অংশ বা কোনো কাঠের তৈরি কোনো কিছু হতে পারে, বা ন্যাচারাল জিনিসও হতে পারে। এবং জিনিসটার রং হচ্ছে একটা খয়েরি বাদামি বা লালচে টাইপের একটা কালার জিনিসটার তৈরি। এবং জিনিসটার উপরে, গোটা জিনিসটার একটা রঙেরই, আর তার পিছন দিকে একটা বড় কালো রঙের টিপের মতো লাগানো। এই হচ্ছে জিনিসটার বর্ণনা। এবং উনি যেহেতু এই ইঙ্গিতটা পেয়েছিলেন যে এই জিনিসটা তোর সঙ্গে রাখ, তো উনি সত্যি সত্যি সঙ্গে করে ওটা নিয়ে নেন, এবং সঙ্গে করে নিয়ে উনি মেচেদায় চলে যান, এবং নিজের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যার বাড়িতে ওনার যাওয়ার কথা সেখানে উনি চলে যান। এবং সেইখানে যখন তারপরে বলছেন যে সেদিনের যে ওখানে কর্ম ছিল, রাত 2টো থেকে কাজ শুরু, সেখান থেকে প্রায় ঘন্টা 3 কিছু কাজ ওনাকে করতে হয়। এবং সে কাজ করার সময় বিভিন্ন বাধা বিপত্তি আসে, এবং সেই প্রতি মুহূর্তেই কিন্তু ওনার মনে হতে থাকে একটা আওয়াজ উনি ওনার কানে শুনতে পাচ্ছিলেন। এবং সেই কানে যে আওয়াজটা উনি শুনতে পাচ্ছিলেন, সেটা উনি
বারবার ওনাকে বলছে এবং ভয় দেখাচ্ছে যে যে জিনিসটা এনেছিস সেটা ফেলে দে। তো উনি বুঝতে পারছিলেন না যে প্রথম যে আওয়াজটা উনি শুনেছিলেন ট্রেনে বসে আর এখন যে আওয়াজটা উনি শুনছেন সেটা কি। কিন্তু এটা বুঝতে পারছিলেন যে ওনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও ওনার কানের মধ্যে উনি যে বারবার এই ধরনের ঘটনা শুনতে পাচ্ছেন, এই ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু খুব স্বাভাবিক নয়। এবং সেই কাজটা প্রচুর বাধা বিপত্তি আসা সত্ত্বেও বারবার কানের মধ্যে একটা অদ্ভুত টাইপের কথাবার্তা বলা এবং কোনোভাবে তার মাথাটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা কিন্তু করা হচ্ছিল। এবং তিনি নিজেও কিন্তু খুব অস্থির হয়ে উঠছিলেন এবং কোনো রকমে প্রায় 2টো থেকে বসে 5টা মানে ভোরের আলো ফোটার আগে এই কাজটা শেষ করতে হতো। এই কাজটা কিন্তু শেষ করা হয় এবং শেষ উনি করতে পারেন এবং সাফল্যও নিয়ে আসেন। কিন্তু সম্পূর্ণরূপে উনি যাকে বলা হয় যখন উনি কাজটা শেষ করে উঠলেন তখন ওনার শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এবং মানিকদা বলছেন যে এতভাবে উনি মনকে তৈরি করেছেন এরকম সাধনার মাধ্যমে বা এত কিছুর মাধ্যমে, কিন্তু মনে হচ্ছিল যে তার ঘাড়ের উপর কিছু ভর করেছে এবং তার কানে 2 কানেই অনবরত কিছু মন্ত্র বা অনবরত কিছু অদ্ভুত টাইপের কিছু বলে চলেছে, যার ফলে তার মনটা বা তার মাথাটা কিন্তু তার বশে থাকছে না। এরপর যে ঘটনাগুলো আমরা শুনতে পাই মানিকদার মুখে, সেটা কিন্তু মানিকদা নিজে শুনেছেন ওনার বাড়ির লোকের কাছ থেকে। আগে বলে দিই, মানিকদা কিন্তু বিবাহিত। মানিকদা সাধক বলতে ওরকম নয় যে সব কিছু সে সংসার ছেড়ে দিয়ে সাধক, বাট মানিকদা বিবাহিত মানুষ। তো মানিকদা পরের যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু মানিকদা নিজে শুনতে পারেন ওনার বাড়ির কাছ থেকে, সেটাই আমাদেরকে বলেছেন। সেটা কীরকম যে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে সেদিন রাত অবধি কাজ করে পরের দিনটা ওখানে থেকে তারপরের দিন কিন্তু মানে রবিবার দিনই উনি কিন্তু রাতের দিকে নিজের জায়গায় ফিরে আসেন এবং ফিরে আসার পরে এবং তার মন কিন্তু সবসময় অস্থির ছিল এবং উনি সঙ্গে করে ওটা নিয়ে গেছিলেন, জিনিসটা তুলেছিলেন, ছোট্ট জিনিসটা, ওই জিনিসটা কিন্তু উনি ফেলে দেন না এবং তিনি কিন্তু সঙ্গে করে ওটাকে নিয়ে আসেন। তো অদ্ভুতভাবে ওনার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে ওটাকে ফেলে দেওয়া উচিত, তবুও কিন্তু ওটা সঙ্গে করে উনি নিয়ে আসেন। এবং নিয়ে আসার পরে যতক্ষণে উনি বাড়ি পৌঁছন ততক্ষণে কিন্তু ওনার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছে এবং ওনার মনে হচ্ছে ওনার কাঁধের উপর প্রচণ্ড ভার বেড়ে গেছে, ওনার মাথা অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং ওনার মনে হচ্ছে যে ওনার ক্রমাগত ওনার মাথার মানে গণ্ডগোল হওয়ার চেষ্টা হচ্ছে, মস্তিষ্ক বিভ্রাট, প্রতি মুহূর্তে কিছু ভুল বুঝে যাচ্ছেন, কারোর নাম মনে পড়ছে না টাইপের, নিজে কী করবেন বুঝতে পারছেন না, মানে একটা পাগল পাগল অবস্থা ওভারঅল যদি বলা যায়। এবং উনি বলছেন, মানিকদা বলছেন যে ওনার ওই সময়ের তারপরের কয়েকদিনের অনেক কিছু ঘটনাই মানে ম্যাক্সিমাম ঘটনাই ওনার কিছুই মনে নেই, তার জন্য সেগুলো সবই শুনতে হয়েছে ওনার বাড়ির লোকের কাছ থেকে। ওনার বাড়ির লোক বলছেন যে তার পরের দিন থেকেই বলছেন যে মানিকদা উনি নাকি বিছানায় যখন শুয়ে আছেন তখন থেকে নাকি উনি শুয়ে আছেন চোখ খোলা, চোখের পাতা পড়ছে না, কিন্তু মুখটা সম্পূর্ণরূপে হাঁ করা। এবার আপনি ভেবে বলুন যে আপনি যদি মুখটা হাঁ করা অবস্থায় কাউকে শুয়ে থাকা অবস্থায় দেখেন, সাধারণ মানুষ চোখ দুটো বিস্ফারিত, চোখের পাতা পড়ছে না, মুখটা হাঁ করা, কিন্তু মানুষটা ঘুমোচ্ছে, তাহলে আপনার ভয় করবে কিনা? কিন্তু ওনার সঙ্গে কিন্তু এই রকমই হচ্ছিল। এবং মানিকদা আমাকে বলছেন যে মানিকদা ওই সময় যে কদিন ছিল অনেক সময় রাতে মানিকদার নাকি ঘুম ভেঙে যেত। এবার মানিকদা কিন্তু ওরকম চোখ খোলা অবস্থাতেই ঘুমোচ্ছেন এবং রাতে ঘুম ভেঙে যেত এবং রাতে ঘুম ভেঙে গেলে উনি দেখতে পেতেন যে একদম নিজেকেই দেখতেন, নিজেই যেন ওনার বুকের ওপর বসে আছেন, নিজেকেই উনি দেখতেন যে ওনার বুকের ওপর উনি নিজেই বসে রয়েছেন এবং মুখটা সম্পূর্ণরূপে খোলা এবং চোখ দুটো সম্পূর্ণ সাদা।
এবং সেই মানুষটা বুকের ওপর বসে আস্তে আস্তে মাথাটা নামিয়ে নিয়ে এসে তার কানের কাছে নিয়ে এসে বলছে, তুই মরবি, তুই মরবি। এবং সেই জায়গাটা বলার সময় তারপরে মানিকদার ঘুম ভেঙে যেত এবং তিনি দেখতে পারতেন যে তিনি চুপচাপ বিছানায় কাঠের মতো শুয়ে আছেন এবং হাত পা নাড়াতে পারছেন না। এই যে ঘটনাটা এখন বলছি, এটা বলতে বলতেও কিন্তু আমার গুজবাম্পস হচ্ছে। তো আপনারা যখন শুনবেন তখন আপনারা ভেবে দেখুন যে এইরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে কতটা ভয় লাগতে পারে। মানিকদা বলছেন যে যেহেতু এই ধরনের কাজকর্ম উনি জীবনে অনেক করেছেন, অনেক মানুষের সঙ্গে অনেক রকম ক্রিয়ার সঙ্গে যুক্ত, তাই ভয় করেছে, কিন্তু উনি জানতেন যে তার সম্যক ক্ষতি হয়তো কিছু করতে পারবে না। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে এবং এটা 3-4 দিন 5 দিন ধরে হচ্ছে, উনি কিছু খেতে পারছেন না এবং যাই খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে। ওনার বাড়ির লোকও বলছে যে বমি হয়ে যাচ্ছে এবং প্রতিদিন মুহূর্তে কিছু বুঝতেই পারছে না, নাম ধরে রাখলে সে সাড়া দিচ্ছে না এবং উল্টোপাল্টা কথা বলছে, কাউকে চিনতে পারছে না, এরম টাইপের ঘটনা হয়ে গিয়েছে। এবং মেডিকেল টেস্টও করানো হয়, ওনার সোডিয়াম পটাশিয়াম এগুলো মাপা হয়, যার জন্য যেগুলোর ডেফিসিয়েন্সির জন্য মানুষের এই ধরনের মেন্টাল প্রবলেম সৃষ্টি হতে পারে, মানুষ কাউকে চিনতে না পারে, এই টাইপের এগুলো করা হয়, কিন্তু এগুলো সবই নর্মাল আসে। এবার এগুলো হওয়ার পরে উনি বুঝতে পারেন, ওনার ওয়াইফ বুঝতে পারেন যে কিছু একটা ব্যাপার হয়েছে। তো ওনার যে গুরুজি ছিলেন সেই গুরুজিকে খবর দেন ওনার ওয়াইফ, মানে মানিকদার ওয়াইফ ওনার গুরুজিকে খবর দেন যে মানিকদার অবস্থা কিন্তু একদম ভালো নয় এবং প্রায় 5-6 দিন হয়ে গেছে, বডি একদম কালচে মেরে গেছে, শীর্ণ হয়ে গিয়েছে। এবং মানিকদা কিন্তু বলছেন যে আমার ওই যে 5-6 দিন যেটা বলছে ওনার ওয়াইফ, ওনার ওইরকম 5-6 দিনের কোনো স্মৃতি কিন্তু মাথায় নেই। ওনার শুধু একটা স্মৃতি মনে আছে, আমি বললাম যে ওনার মনে হচ্ছে যে উনি সবসময় একটা ট্রান্সের ভেতর রয়েছেন এবং ওনার সবসময় ওনারই মতো দেখতে একজন, যেটা ওনার কখনো কাঁধে চেপে রয়েছে, কখনো বুকে চেপে রয়েছে এবং চেপে চেপে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং কোনো খাওয়ার কথা বা বমির কথা ওনার কোনো কিছু কিন্তু উনি মনে করতে পারেন না। তো এরকম যখন ঘটনা চলছে প্রায় 6 থেকে 7 দিন এরকম চলছে, তখন সেই গুরুজির খোঁজ আরম্ভ হয়। আমরা ভালো করেই জানি যে এই ধরনের গুরুজি যারা হয় তারা কিন্তু তো একটা জায়গায় বাধা থাকেন না, উনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে থাকেন। তো সে খোঁজ নেওয়া শুরু হয় এবং মানিকদা বলছেন যে এভাবে খোঁজ নিয়ে প্রায় 3 থেকে 4 দিন হওয়া সত্ত্বেও ওনার গুরুজির কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। উনি এখন কোথায় আছেন, কোথায় চলে গেছেন, কারণ এদের নিজস্ব কোনো ঘর তো থাকে না, তো উনি এখন কোথায় চলে গেছেন সেটা জানা সম্ভব হয়ে উঠছে না। এদিকে মানিকদার কাছ থেকে আমরা জানতে পারি যে উনি কি ফিল করছেন। এভাবে 5-6 দিন পর থেকে মানিকদার মনে হতে থাকে যে আশেপাশে উনি যার দিকেই তাকাচ্ছেন ঘরের ভেতর, প্রথম কথা ওনার যেদিকেই তাকাচ্ছেন তাদের প্রত্যেককেই ওনার বিকৃত বলে মনে হচ্ছে এবং প্রত্যেককেই মনে হচ্ছে যে প্রত্যেকেই বোধহয় শত্রু, এবং কেউ একটা কানের কাছে বারবার ওনাকে বলে যাচ্ছে যে যাকে দেখছিস তাকে মেরে ফেল। তো উনিও বলেন যে ওনার ওয়াইফও বলেন যে উনি যাকেই দেখছেন, যেই হয়তো একটু সামনে আসছে বা এসে আসছে তার দিকে উনি তেড়ে আসছেন, হ্যাঁ, তাকে আক্রমণ করার চেষ্টা করছেন, গলা টেপার চেষ্টা করছেন এবং নিজেও নিজে গলা টেপার চেষ্টা করছেন। খুবই অদ্ভুত একটা ভয়ঙ্কর পরিবেশ বাড়ির ভেতর হয়ে রয়েছে। কিছু বুঝতে না পেরে ওনার ওয়াইফ ওনার 2 হাত বেঁধে রাত্রিবেলা যখন শুয়ে পড়েন তখন হাত দুটো বেঁধে দেন। নাহলে এরকমও হয়েছে যে রাত্রিবেলা ঘুম ভেঙেছে, কেননা ওনার ওয়াইফের কে উনি কোনোভাবে গলা টিপতে চেষ্টা করেছেন। মানে ওনারা নিজের অবস্থায় উনি ছিলেন না, সোজা কথা বলতে গেলে। এবং যত দিন এগোচ্ছিল তত ওনার ব্যাপারটা কিন্তু ডিগ্রেডেশন হচ্ছিল জিনিসটা।
এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ওনার ওয়াইফ কিন্তু জানতেন না যে ওরকম কোনো ঘটনা মেচেদা লোকালে ঘটেছিল, এবং সেই ঘটনাটা কিন্তু উনি এসে ওনার ওয়াইফকে বলেননি। সেটা পরবর্তীতে বলেছেন, কিন্তু সেই সময় কিন্তু বলেননি। এবং যে বাড়িতে উনি কাজ করতে গেছিলেন সেই বাড়ির লোকের সঙ্গে খোঁজ খবর নিয়েও জানা গিয়েছিল যে হ্যাঁ, ওনার শারীরিক অবস্থা সেদিন ভালো ছিল না, কিন্তু আর কোনো জিনিস কিন্তু ওনারা বলতে পারেননি যে কিছু হয়েছিল কিনা বা কিছু বলেছেন কিনা, কেননা উনি কিন্তু ওনাদের সঙ্গেও কিন্তু কিছু বলেননি, কিছু রিভিল করেননি। এইবার প্রায় 6-7 দিন, প্রায় 10 দিন মতো কেটে যাওয়ার পর যখন ওনার অবস্থা প্রচণ্ডই খারাপ এবং ওনার খাওয়া দাওয়া না হওয়ার জন্য স্যালাইনও চলছে বাড়িতে, মানে প্রচণ্ড, ডাক্তাররাও বুঝতে পারছেন না কি হয়েছে। বুঝতে পারছেন যে মাথার কোনো একটা গণ্ডগোল হয়ে গিয়েছে, কিন্তু মাথার কি গণ্ডগোল হয়েছে সেটা কিন্তু ডাক্তাররাও ঠাউর করতে পারছেন না। এরকম সময় ওনারা যেহেতু ওনার গুরুজির খোঁজ নিয়েছিলেন আশেপাশের অঞ্চলে যেখানে উনি থাকতেন, কোনোভাবে গুরুজি কিন্তু জানতে পারেন যে ওনার শিষ্যর মানে মানিকদার কিছু একটা খারাপ অবস্থা হয়েছে। এবং আমরা ওটা ওনার মুখেও শুনেছি যে জেনারেলি এই গুরুজিরা যারা হয়, যাদের মধ্যে যারা যারা কানেক্টেড থাকে, যারা অনেক উপরের মাত্রায় যারা কানেক্টেড থাকে, তারা কিন্তু একে অপরের কিন্তু খবর না বললেও জানতে পারে। তো এরকমই একটি সকালে ওনার যে গুরুজি, সেই গুরুজি কিন্তু ওনার দরজার বাইরে এসে দাঁড়ান, এবং দরজা খোলার সঙ্গে সঙ্গেই গুরুজিকে কিন্তু কিছু বলতে হয় না। গুরুজি ওনাকে যেটা বলে তাতে ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। গুরুজি ওনাদের বলে যে বাড়িতে কি নিয়ে এসেছিস। তখন ওনার ওয়াইফ কিছুই বলতে পারেন না যে বাড়িতে তো এরকম কিছু নিয়ে আসেনি। তখন এই কথাটা যখন জিজ্ঞেস করা হয় মানিকদাকে, মানে যখন ওনার গুরুজি যখন মানিকদাকে জিজ্ঞেস করে, মানিকদা গুরুজিকেও চিনতে পারে না এবং গুরুজিরকেও আক্রমণ করার চেষ্টা করে এবং গুরুজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং খুবই বাজে ব্যবহার করে এবং গালিগালাজ করে। তাতে গুরুজি কিন্তু বিচলিত হয় না, কারণ গুরুজি ব্যাপারটা অলরেডি বুঝে গেছেন যে এখানে কি ঘটছে। তখন ওনার ওয়াইফ যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তখন গুরুজি বলেন যে এই ঘরের ভেতর কিছু একটা আছে যেটা ও নিয়ে এসেছে কোনো জায়গা থেকে, এবং ও কি চুপচাপ পাথরের মতো শুয়ে থাকে, বা ও কি রাত্রিবেলা নিজের মতোই উঠে আসে, এবং ওনার কি মানে ওর কি কন্ডিশন কি। তখন ওনার ওয়াইফ সমস্ত ঘটনা খুলে বলে। তারপরে ওনার যেটা মনে হয় যে উনি জিজ্ঞেস করে যে আর কি বলেছে, তখন ওনার ওয়াইফ বলে, মানিকদার ওয়াইফ বলে যে প্রথমে এসে বলছিল যে কিছু একটা ঘটেছে, যে কিছু একটা নির্দেশ ওকে নাকি ক্রমাগত দিয়ে যাচ্ছে এবং সবসময় নাকি ভয় দেখাচ্ছে বা শাসাচ্ছে। এটা শোনার পরে কিন্তু আর যে ওনার যে গুরুজি, তাকে কিন্তু বেশি কিছু আর বলতে হয়নি। গুরুজি বলে যে এই বাড়িতে ও কিন্তু কর্ণপিশাচ নিয়ে এসেছে। তখন শুনে প্রচণ্ডই ভয় পেয়ে যায় ওনার ওয়াইফ, কারণ আমি আগেও বলেছি মানিকদা একটি সংসারী মানুষ এবং অন্যান্য সাধারণ কাজের সঙ্গে যুক্ত, তার সঙ্গে উপরই ওনার ইচ্ছের জন্য এবং ওনার এই সাধনাগুলো উনি করে থাকেন, এবং তার মাধ্যমে ওনার কিছু একটা ঐশ্বরিক ক্ষমতা বা এই ধরনের অতীন্দ্রিয় ক্ষমতা ওনার আছে সাধনার মাধ্যমে। কিন্তু তার মানে এই নয় যে উনি সবসময় তন্ত্র সাধনা করছেন বা এই ধরনের কিছু করছেন। এর ফলে ওনার ওয়াইফ কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় এই ধরনের পিশাচের কথা শুনে। তো তখন উনি বলেন যে কীরকম ব্যাপারটা, বলছে আর ওসব ব্যাপার পরে শোনা যাবে, তুই আগে তোর ঘর ভালো করে খোঁজ, এই গোটা বাড়ি ভালো করে খোঁজ, এখানে কোথাও না কোথাও কিছু একটা জিনিস ও নিয়ে এসছে, যেটার মধ্যে দিয়েই কিন্তু এই পিশাচটা কিন্তু এসেছে। এবং এই পিশাচ যখন কারুর, এই কর্ণপিশাচ যেটা বলেছে, এই পিশাচ যখন কারুর সঙ্গে চলে আসে, সে কিন্তু তার মাথাটা সম্পূর্ণরূপে খারাপ করে দেয় এবং সে কানের কাছে বসে তাকে এমন সব কিছু বলতে থাকে, সে নিজেকেও ধ্বংস করবে এবং আশেপাশের সমস্ত লোককেও কিন্তু ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে বা খারাপ করে ফেলবে। তো কোনোভাবে কিন্তু এটা ওর কাছে এসেছে। তখন
সমস্ত ঘর ভালো করে খোঁজা শুরু হয় এবং ঘর খুঁজতে 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 এবং উনি যে সমস্ত ব্যাগ নিয়ে গেছিলেন ওখানে, সে সমস্ত ব্যাগও যখন খোঁজা হয়, সেই ব্যাগ থেকে কিন্তু ওই জিনিসটি কিন্তু আর পাওয়া যায়নি। ওই জিনিসটা আর পাওয়া যায়নি, তখন কিছুই পাওয়া যায়নি। তারপরে যখন অনেক খুঁজতে খুঁজতে দেখা যায় যে মানে কিছুই, বলছে যে না, ঘরের মধ্যে কিছু আছেই, তো খোঁজা থামানো চলবে না, যতক্ষণ পর্যন্ত ওটা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার কোনো সমাধান সম্ভব নয়, এটা গুরুজি বলেন। তো পুরো ঘর সমস্ত কিছু নামিয়ে সমস্ত কিছু খোঁজা হয়, খুঁজতে খুঁজতে দেখা যায় আলটিমেটলি যেখান থেকে পাওয়া যায় সেখানে কেউ এক্সপেক্ট করেনি। সেটা হচ্ছে, যেহেতু জিনিসটা খুব ছোট ছিল এবং একটা, যেটা বলেছিলাম, একটা একটু ফোলা টাইপের জিনিসটা, ছোট্ট ফোলা টাইপের একটা জিনিস, এবং সেটা বলের মতো বলা যাবে না, এটা একটু মানে মনে করুন একটা ছোট্ট আমের আটির মতো, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসক্রাইব করা সম্ভব, ছোট্ট আমের আটির মতো। এবং সে জিনিসটা আলটিমেটলি পাওয়া যায় হচ্ছে, উনি যে বিছানায় শুয়ে থাকতেন সেই বিছানায় ওনার দিকের অংশের, ওনার দিকে যেদিকে উনি শোন সেদিকের অংশের তোষকের নিচে ওই জিনিসটা খুঁজে পাওয়া যায়। এবং ওই জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গেই, দেখার সঙ্গে সঙ্গেই উনি, সাধুজি বলেন যে ওটা একদম একদম হাত দেবে না জিনিসটাকে। তখন নিষ্ঠা বলে জিনিসটা কি? উনি বলেন যে এই জিনিসটা হচ্ছে একটা স্পেসিফিক যন্ত্র এবং এইটার মধ্যে দিয়েই ওই জিনিসটা অপারেট করছে, ওই পিশাচটা অপারেট করছে। এবং এইটা কোনো মাটির তৈরি নয়, এটা অ্যাকচুয়ালি একটা গাছের বীজ, এবং এই বীজটা নেওয়ার জন্য ওই গাছটা সম্পূর্ণরূপে মেরে ফেলতে হয় এবং গাছটাকে জ্বালিয়ে দিতে হয়। এবং এই যে বীজটা, এই বীজটার মধ্যে খুলে ওর ভেতর অনেক কিছু পুড়ে এই সমস্যাটা করতে হয়। এবং এটা একটা খুব গুহ্য ক্রিয়া, এবং এই ক্রিয়ার মাধ্যমেই ওই ধরনের পিশাচ বা জিন, যেটা কি বলি না কেন আমরা, সেটাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, কারোর ক্ষতি করার জন্য পাঠানো হয়। উনি বলেছিলেন এটা কোন গাছের বা কি, আমি সেই ডিটেলটায় যাচ্ছি না, কারণ সেই ডিটেলগুলো এই ধরনের সমাজ মাধ্যমে না বলাই ভালো। এই ধরনের ঘটনার মাধ্যমে আমাদের কারোরই এগুলো নিয়ে চর্চা করা উচিত নয়। কিন্তু ওই যে জিনিসটা, ওই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে কিন্তু ওই জিনিসটা ট্রান্সফার করা হয়েছিল বা পাঠানো হয়েছিল ওনার কাছে। এবং এটাও মেকশিওর করা হয় যে উনি যখন ওটা ট্রেন থেকে নেবেন তখন যেন ওই জিনিসটা উনি সত্যি সত্যিই নেন। এটা ওনার ব্রেনকে বা ওনার মাথাকে কন্ট্রোল করে এই কাজটা করানো হয়েছিল। তো এরপরে যে মুহূর্তে ওটা ওনারা দেখতে পান, সেই মুহূর্তে বলছে যে মানিকদা নাকি একদম পাগলের মতো হয়ে যায়, ওনাকে নাকি ধরে রাখা যাচ্ছিল না, মানিকদা পুরো পাগলের মতো হয়ে যায়। তো মানিকদাকে এর জন্য আশেপাশে কিছু লোক নিয়ে এসে মানিকদাকে কোনো রকমের টেনে ধরে রাখা হয়, এবং সেই জিনিসটাকে হাতে তুলে নেন না যিনি গুরুদেব আছেন, কারণ হচ্ছে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। উনি বললেন, যেটা বলেছিলেন পুরোটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা জিনিস। এবং তারপরে উনি ওইখানেই, মানে ওর বিছানার মধ্যেই পড়ে রয়েছে, মানে খাটের উপরেই পড়ে রয়েছে, ওখানেই উনি একটা ক্রিয়া করার চেষ্টা করেন। এবং উনি বলেন যে যতই উনি ওটাকে কাটানোর চেষ্টা করছেন, ওটাকে জিনিসটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছেন, নষ্ট করার চেষ্টা করছেন, ততই নাকি মানে উনি আরোই বেশি অসুস্থ হয়ে উঠছেন, আরোই বেশি মানে পাগলের মতো করছেন মানিকদা। কিছুতেই ওনাকে আটকে রাখা যাচ্ছে না। এবং খুবই অদ্ভুত বিষয় হচ্ছে, এইটাকে যদি কোনো প্রকৃত অর্থে ওটাকে যদি কেউ ভেঙে ফেলে বা ওটাকে কিছু দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলে বা জ্বালিয়ে দেয়, তাতে কিন্তু এইটা নষ্ট হবে না। এটা উনি বললেন। যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটাকে, মানে উনি ওটাকে সরাসরি জ্বালিয়ে দেননি কেন বা পুড়িয়ে দেননি কেন? বলছে, তখন উনি বলেন যে উনি গুরুদেব বলেছিলেন, এবং উনিও জানেন এটা, ওই সময় ওনার মানসিক অবস্থা এরকম ছিল না, বাট উনিও বলেন যে এটা কিন্তু নর্মালভাবে জ্বালিয়ে বা পুড়িয়ে কিন্তু এগুলোর ক্ষতি করা যায় না, কারণ এটা হচ্ছে একটা যন্ত্র যেখান থেকে ও একবার বেরিয়ে গিয়েছে।
এবার ওই যন্ত্রটাকে ভেঙে ফেললে কিছু হবে না, কিন্তু মেন কাজটা হচ্ছে ওই যন্ত্রটার ভেতর ওই জিনিসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, তারপর যন্ত্রটাকে নষ্ট করে দেওয়া, নইলে কিন্তু কোনোভাবেই কাজ করা যাবে না। এবার যন্ত্রটার ভেতর ওই পিশাচ বা জিনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে ওকে কিছু একটা দিতে হবে বা কিছু একটা করতে হবে বা কিছু একটা করতে হবে। তো তার জন্য এই ধরনের যে সমস্ত জিনগুলো বা পিশাচরা থাকে, যে সমস্ত কাজগুলো ওনার মুখেই শুনেছি যে এদেরকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় তখন আরও অনেক প্রবল শক্তির প্রয়োজন বা প্রবল ক্রিয়ার প্রয়োজন। তো বলেন যে সেদিন থেকে শুরু করে তার পরের দিন বা প্রায় টানা 2 দিন বিভিন্ন রকম ক্রিয়ার মাধ্যমে এবং যাকে বলা হয় একদম সরাসরি লড়াই, তার মাধ্যমেই কিন্তু ওনার গুরুজি সেই পিশাচকে কিন্তু বশে আনতে পেরেছিলেন। এবং উনি এটাও বুঝতে পেরেছিলেন যে অ্যাকচুয়ালি কারা বা এই কাজটা করেছে। সেটা একটা অন্য ঘটনা, বাট এটুকু বলে রাখি যে উনি যেহেতু এই ধরনের কাজ অনেক করে থাকেন তার জন্য এবং অনেকের হেল্প করে দেন বা অনেকের কিছু করে দিতেন, এখন যদিও উনি এই সমস্ত কাজ করেন না, তারও একটা ঘটনা আছে উনি কেন করতে পারেন না, সেটা না হয় পরে কোনোদিন আমি বলবো। বাট একসময় উনি করতেন, বাট 2023-এর পর থেকে উনি এটা আর করতে পারেন না এবং সম্পূর্ণরূপে বারণ আছে এটা করা। তো তার জন্যই হয়তো কেউ ওনারই কোনো শত্রু হবে, সেটা হয়তো ওনার ওপর এই ক্রিয়াটা করতে চেয়েছিলেন। কে করতে চেয়েছিলেন সেটা আমি জানি না, বাট ওনারা বুঝতে পেরেছিলেন কে করতে চেয়েছিলেন। এবং এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে যখন এইটাকে ফিরিয়ে নিয়ে আসা হয় তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পারা যায় যে ওই যে অংশটা যেটার মধ্যে উনি যখন হাতে নিয়েছিলেন দেখেছিলেন একটা কালো স্পট, সেই কালো স্পটটা আস্তে আস্তে বেড়ে পুরো যে কাঠের যে মানে কাঠের তো না মানে ওই যে ছোটো আটির মতো অংশটা, আমের আটির মতো যে অংশটা, এই পুরো অংশটাই ওই বাদামি লাল কালার থেকে পুরোটাই প্রায় কালো হয়ে যায়। যখন ওই ফিরিয়ে নিয়ে আসা হয় ওই পুরো কালারটা তখন কালো হয়ে যায় এবং পুরো চারকোলের মতো কালো অংশ হয়ে যায়, মানে পোড়ার মতো কালো হয়ে যায়। তারপরে ওই গুরুজি যেটা করেন সেটা হচ্ছে যখন পুরোটা বেরিয়ে যায় এবং ওই সময় মানিকদা সম্পূর্ণ ঝিমিয়ে যায় এবং পুরো ঘুমিয়ে যাওয়ার মতো ঘুমিয়ে যায়, মানে শরীরে কিচ্ছু নেই টাইপের ঘুমিয়ে যায়। এবং গুরুজি যেটা করেন সেটা হচ্ছে ওই জিনিসটাকে হাত না লাগিয়ে জিনিসটাকে নিয়ে একটা প্রবল বাড়ি মেরে ওটাকে ফাটিয়ে ফেলা হয় এবং ওটা ফাটিয়ে ফেলার পরে ওটা ভেতর থেকে 7টা জিনিস বেরিয়ে পড়ে। এই 7টা জিনিস কী কী বেরিয়ে পড়ে সেটা কিন্তু আমাকে বলতে বারণ করেছে, কেননা এগুলো বলা বা এগুলো সমাজ মাধ্যমে প্রকাশ করা ঠিক নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি ওই 7টি জিনিস বেরিয়ে পড়ে এবং 7টি জিনিস যা বেরিয়ে পড়ে সেটা কিন্তু সত্যিই ভয়ের, এবং সেগুলো জোগাড় করাও কিন্তু অত সহজ নয়, যেটা আমি শুনতে পারলাম ওনার কাছ থেকে। মানে যে করেছে সেও কিন্তু প্রবলভাবে এগুলোতে সময় দিয়ে এগুলোতে অনেক খাটনি করে সেগুলো সমস্ত জোগাড় করেছিলেন। ওই 7টা জিনিস বেরিয়ে পড়ে এবং সম্পূর্ণ ওই 7টা জিনিস এবং টোটাল উপরের যে খোলাটা ওই পুরোটাকেই কিন্তু আগুনে পুড়িয়ে তারপর পুরো ছাইটা নিয়ে গিয়ে কিন্তু জলে ভাসিয়ে দেন ওনার গুরুজি। এরপরও টানা প্রায় 1 মাস ওনার সময় লাগে রিকভারি হতে। এবং খুবই অদ্ভুতভাবে যেটা ঘটে সেটা হচ্ছে এই ঘটনাটা হয়ে যাওয়ার পর থেকে ওনার মধ্যে যে সমস্ত অতীন্দ্রিয় ক্ষমতা ছিল তার মধ্যে থেকে অনেকটাই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং এখনও কিছু জিনিস উনি বলতে পারেন যে সূত্রে আমাদের আলাপ হয়েছিল, বাট ওনার কিন্তু প্রচুর মানে ক্ষমতা যেটা ছিল, উনি অনেক কিছুই ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, উনি অনেক কিছু ভবিষ্যৎ বলতে পারতেন, মানুষের ভবিষ্যৎ অনেকটা জাস্ট কপাল দেখে বলে দিতে পারতেন। সে সমস্ত ক্ষমতা কিন্তু ওনার চলে যায় এবং সত্যি মানে উনি প্রায় 1 মাস লেগেছিল ওনার এটা থেকে রিকভার করতে। এবং উনি এখনও বলেন যে ওই রিকভারি হওয়ার পরেও সব কিছু হয়ে যাওয়ার পর ওনার সবসময় মনে হতো যে কেউ বোধহয় ওনাকে ফলো করছে বা কেউ বোধহয় ওনার কানে কানে কিছু বলছে।
এবং ওনার ভার্সন যেটা পরবর্তীতে শুনতে পাই যে ওই যে প্রায় 10 দিন যেটা ওনার মনেই নেই যে উনি কীভাবে ছিলেন, মানে উনি বাড়িতে ছিলেন না কারোর সঙ্গে ছিলেন, ওটা বলা হয় লিভিং হেলের মতো উনি ছিলেন প্রতি মুহূর্তে, এবং প্রতি মুহূর্তে লিভিং হেলের মতো ওনার জীবন কাটছিল। এবং সেখানে কখনো তিনি হ্যালোজেনেট করছেন, কখনো তিনি নিজেকেই দেখছেন যে তার নিজের গলা টিপে মারার চেষ্টা করছেন, কখনো দেখছেন যে আশেপাশে সমস্ত ভয়ঙ্কর ভূত প্রেতের মতো লোক দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রতি উনি আক্রমণ করছেন বা তারা ওনাকে আক্রমণ করছে, এই টাইপের অদ্ভুত জিনিসপত্র উনি দেখতে পারেন। তো যেসব আমরা আজকের এই ঘটনাটা মেনলি এতটুকু অবধি যে উনি এরপরে সুস্থ হয়ে যান, মাসখানেক মতো সময় লাগে সুস্থ হয়ে যান, এবং তারপরে উনি এইটা সম্পর্কে বা এই ধরনের জিনিস সম্পর্কে আরও রিসার্চ করেন এবং আরও অনেক ঘটনা ওনার জীবনে ঘটেছে, যেগুলো হয়তো আগামী সময় আপনাদেরকে বলবো, যদি আপনারা জানান যে আপনাদের ঘটনাটা ভালো লেগেছে তাহলে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যতই শক্তিশালী হয়ে উঠুন না কেন, আপনার মানসিক বল যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, আপনার কিছু জিনিস কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। আগেও বহুবার বলেছি, মানিকদা আমায় যেটা বলছিলেন সেটা হচ্ছে যে উনি যদি সেই দিন অতটা সাহস দেখিয়ে ওই জিনিসটাকে ওখান থেকে তুলে না নিয়ে আসতেন তাহলে হয়তো এত কিছু হতোই না, কিন্তু ওনার ভুল ছিল হচ্ছে ওটাকে ওখান থেকে তুলে নেওয়া। যতই মানে ওই সময় ওনার মানসিক কন্ট্রোলটা খুব দরকার ছিল। তাই যখনই আপনারা এরকম কিছু দেখবেন, যে এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটছে যেটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, তখন কিন্তু সেখান থেকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়াই ভালো। এবং যে কারণে আপনাদেরকে আমি বললাম না যে 7টি জিনিস কী পাওয়া গিয়েছিল, আমি ইচ্ছে করলে বলতে পারতাম কিন্তু আমি বললাম না, কারণ হচ্ছে এগুলো থেকে মানুষের দূরে থাকা প্রয়োজন। এই ধরনের জিনিস যেটা মানুষের অন্যের ক্ষতি করার জন্য পাঠানো হয় বা অন্যের ক্ষতি করার জন্য ইউজ করা হয়, এগুলো সম্পর্কে যত কম জানা যায় তত ভালো। আরেকটা কথা হচ্ছে এই ধরনের জিনিস যেগুলো ধরুন আপনি হঠাৎ করে এরকম যদি কিছু হয় যে আপনি দেখতে পেলেন যে ট্রেনে হোক বাসে হোক বা আপনি কোথাও রাস্তা থেকে কোথাও ফিরছেন, আপনার মনে হলো যে একটা কিছু পড়ে রয়েছে বা একটা কিছু ভালো জিনিস দেখতে কিছু আপনি কুড়িয়ে নিয়ে চলে এলেন, কোনো জায়গায় ঘুরতে গেলেন সেখান থেকে কোনো পাথর তুলে নিয়ে চলে এলেন, কোনো একটা জায়গায় গেলেন সেখান থেকে কোনো একটা গাছের তলা থেকে কোনো একটা ফল তুলে নিয়ে চলে এলেন, এগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। অনেক সময় আমরা করি যে কোনো একটা অজানা গাছের তলায় কোনো একটা শুকনো ফল পড়ে রয়েছে বা কোনো একটা দেখতে সুন্দর ফল কিছু একটা পড়ে রয়েছে বা একটা সুন্দর দেখতে কোনো একটা পাথর পড়ে রয়েছে বা একটা পুতুল পড়ে রয়েছে, এগুলো আমরা অনেক সময় হাতে করে তুলে নিই, সেসব কিন্তু করা উচিত নয়। আবার অনেক সময় এরকম হয় যে আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে কখনো একটা টাকা পড়ে রয়েছে, কখনো দেখা গেলো একটা 10 টাকার নোট পড়ে রয়েছে বা একটা 100 টাকার নোট পড়ে রয়েছে। অনেক সময় কি হয় যে আমরা এগুলো তুলে নিই, কিন্তু আমার মতামত হচ্ছে এগুলো কখনোই না তোলা উচিত, কারণ এরকম ঘটনা আমাদের সঙ্গেই ঘটেছে, একদম আমার চেনা মানুষের সঙ্গে ঘটেছে যে মাত্র কটা টাকা 100 টাকা মতো এরকম রাস্তা থেকে তুলে নেওয়ার জন্য ওনার প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। এগুলো কি হয় যে এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে অনেক কিছু যুক্ত থাকে, অনেক খারাপ জিনিস যুক্ত থাকে, যেগুলো অনেক সময় কি হয় যে চালান হয়ে গিয়ে আমাদের সঙ্গে চলে আসে এবং সেটা শুধু আমাদের ক্ষতি করে না, আমাদের আশেপাশে এবং সবার ক্ষতি করে। তো এটাই ছিল আজকের ঘটনা। আজকে এখন অনেক রাত হয়ে গিয়েছে, বলতে এখন প্রায় 11টার বেশি বাজে, অনেক রাত হয়ে গিয়েছে এবং প্রচণ্ড ভয়ের এই একটা ঘটনা। এবং তো আপনারা সবাই ভালো থাকবেন এবং কেমন ঘটনাটা বললাম সেটা জানাবেন, এবং যদি মনে হয় যে এরকম ঘটনা আরও শুনতে চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে অবশ্যই ফিরে আসবো। আমার কাছে এরকম ওনার জীবনের 3-4টি ঘটনা রয়েছে, যদি কখনো বলেন তাহলে অবশ্যই বলবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এটুকুই। প্রফেসর রয় সাইনিং অফ। প্রফেসর রয়ের এই ঘটনাটা শুনে আমার তো ভীষণ ভয় লাগলো, এবং তার সাথে এটাও আমার মনে হলো যে দৈনন্দিন জীবনে মানুষের সাথে কত রকমের ঘটনা ঘটছে এবং এর খুব কম পার্সেন্টেজই হয়তো আমরা জানতে পারি। আমার তো ভীষণ ভালো লেগেছে প্রফেসর রয়ের এই ঘটনাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর এই ঘটনাগুলো আপনারা প্লিজ একটু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
নমস্কার।